তো রেমাল ঘূর্ণিঝড় কিন্তু আরো কাছাকাছি পৌঁছে গেছে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মৌসুম ভবন থেকেও বেশ কিছু সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে। সেই মৌসুম ভবন থেকে যে সতর্ক বার্তাগুলো জানিয়েছে, বা কোন দিন কোন সময় কিভাবে প্রবেশ করবে বা কিরকম সতর্কতা রয়েছে, কোন কোন জেলায় কিরকম সতর্কতা রয়েছে, সবটাই আপনাদেরকে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন। দেখুন পুরো সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে কোথায় কোন সময় বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথায় কোন দিন ঝড়ের সতর্কতা রয়েছে, সবটাই। দেখুন প্রথমে যদি আমরা মৌসুম ভবনের যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটার দিকেই তাকাই এবং একটু দেখে নিই। দেখুন এখানে ডিটেলসে বলা রয়েছে যে কোন দিন কিরকম কি ঝড় হবে। তো ঝড়ের যদি সর্বোচ্চ পরিমাণটা আমরা দিয়ে দিই, দেখে নিই, সেখানে রয়েছে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় এই পর্যন্ত ঝড়ের পরিমাণ দেওয়া রয়েছে। সর্বোচ্চ ঝড়ের গতিবেগ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা আজকের আপডেট 25/5/2024 আজকের আপডেট অনুসারে। এবং তাতে করে দেখা যাচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে, এরকম একটা পয়েন্ট দিয়েছে। আমরা এবার দেখে নেবো যে কোথায় কিরকম সতর্কতা রয়েছে। দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটা জেলাতে দেওয়া রয়েছে। আমরা পাশাপাশি আবার ছবি এঁকেও দেওয়া রয়েছে। আমি ছবি এঁকে যেখানে যেখানে দেওয়া রয়েছে সেই সব জায়গাতেই চলে যেতে পারি, সেই জায়গাগুলো দেখিয়ে দিলেই সব থেকে ভালো হয় হয়তো। তাও একটু বলে দিচ্ছি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে। দেখুন 26 তারিখে যে সতর্কতা রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। তার থেকেও বেশি হতে পারে, 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা জায়গাতে। কোথায় না নর্থ এবং সাউথ 24 পরগনা জেলা রয়েছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে। এবং এখানে বলা যেতে পারে প্রচুর 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতও হতে পারে। এবং তার মধ্যেও রয়েছে দু একটা জেলা, তার মধ্যে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে। 26 তারিখে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে যেমন হলুদ সতর্কতা জারি করা রয়েছে 26 তারিখের জন্য, ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 20 সেন্টিমিটার। কোথায় বৃষ্টিপাত হবে সেটা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে রয়েছে, তার সঙ্গে রয়েছে নদিয়া এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলোতে, পশ্চিম বর্ধমানেতে হবে। এবারে যদি আমরা হলুদ সতর্কতা দেখি, সেই হলুদ সতর্কতা কোথায় রয়েছে না, দু একটা জায়গাতে হবে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, দু একটা জেলাতে বলেছে, বাকি অন্যান্য জেলাগুলোতে। এবারে দেখুন আবার 27 তারিখে লাল সতর্কতা জারি করা রয়েছে বৃষ্টির দিক থেকে, এবং সেখানেও কিন্তু বলা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার থেকে 12 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু কিছু জায়গাতে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হবে দু একটা জায়গাতে, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বা 12 থেকে 20 সেন্টিমিটারও বৃষ্টিপাত হতে পারে। কোথায় না বীরভূমে রয়েছে, দু একটা জায়গাতে বীরভূম হতে পারে। এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই সমস্ত জেলাগুলোতে রয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে। এবারে বাকি আমি আর অন্যান্য কোথাও যাচ্ছি না, পাশাপাশি আরও অন্যান্য সতর্কতা জারি করা রয়েছে। এবারে আরও সতর্কতা জারি করা রয়েছে নর্থ বেঙ্গলের দিক থেকে। দেখুন নর্থ বেঙ্গলেও সতর্কতা জারি করা রয়েছে, হলুদ সতর্কতা জারি করা রয়েছে 27 তারিখের জন্য, এবং 7 থেকে 11 সেন্টিমিটার ওই একই রকম সতর্কতা রয়েছে মালদা এবং নর্থ এবং সাউথ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে কোথায় 27 তারিখে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলোতে, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। পাশাপাশি 28 তারিখের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার থেকে শুরু করে 12 থেকে 20 সেন্টিমিটার, এমনকি এর থেকেও বেশি বৃষ্টিপাত 20 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে। এবং সেটা কোথায় বলেছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে। আর এটা হচ্ছে 28 তারিখ নাগাদ। আবার 28 তারিখে আর একটা হলুদ সতর্কতা, কমলা সতর্কতা জারি করা রয়েছে বা অরেঞ্জ সতর্কতা জারি করা রয়েছে কোথায় না দার্জিলিং, কালিম্পং এবং নর্থ এবং সাউথ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে বলা রয়েছে কোথায় না কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাতে। এটা 29 তারিখে। 29 তারিখে কিন্তু আর আপাতত সতর্কতা পাচ্ছি না। তো এবারে আমরা একটু দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে বা সতর্কতা রয়েছে। দেখুন এবারে আমরা একটু চলে যাচ্ছি একদম ছবির মোড়ে, যে ছবিগুলো দিয়েছে, তারপর আমরা উইন্ডিতে যাব। পুরো ভিডিওটা দেখবেন, কারণ কালকে আর ভিডিও দেখা সম্ভব হবে কিনা সন্দেহ রয়েছে, কারণ জল ঝড়ে হয়তো কারেন্টও চলে যেতে পারে, আপনি নাও দেখতে পেতে পারেন। তো আমরা যদি দেখি যে কি অবস্থা রয়েছে বা সম্ভাবনার দিকে যদি তাকাই, দেখুন লাল সতর্কতা এই সমস্ত জেলাগুলোতে, যেগুলো বলেই দিয়েছি অলরেডি। আর ভারী বৃষ্টির সতর্কতা 25 তারিখের জন্য, এটা 26 তারিখের জন্য মোটামুটিভাবে সতর্কতা জারি করা রয়েছে। এটা বাজপড়ার সতর্কতা জারি করা রয়েছে 25 তারিখের জন্য, 26 তারিখের জন্য এই সতর্কতা রয়েছে। এবং প্রচুর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। লাল সতর্কতা যেখানে যেখানে আমরা বললাম ঠিক সেই জেলাগুলোই রয়েছে, এখানে মার্কিং করা রয়েছে, আর কিছু না।
পাশাপাশি আবার উত্তরবঙ্গেও তাই একই রকম ভাবে কোন দিন কিরকম বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের নিরিখে মার্কিং করা রয়েছে, যেটা আমরা বলে গেলাম উপরেতে, সেই সেই জিনিসটাকে ছবি আকারে দেখিয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি পুরো দিনগুলোতে দেখিয়েছে। এবারে যদি আমরা বাকি দিনগুলোতে দেখে নিই, দেখুন বায়ুর গতিবেগের দিক থেকে যদি দেখি, সেখানেতে কিন্তু বলা রয়েছে 60 থেকে 70, আচ্ছা এটা কিলোমিটারে দেয়নি বোধহয়, কেটিএস না, কিলোমিটার কিলোমিটার পার ঘন্টায় রয়েছে। তো আমরা যদি দেখি কিলোমিটার পার ঘন্টায়, তাতে করে দেখা যাচ্ছে এই জায়গাটা অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জায়গাতে সব থেকে বেশি প্রভাব থাকছে। এবারে এইখানেও তাই, মুর্শিদাবাদ নদিয়াতে এবার সব থেকে বেশি প্রভাব থাকছে, এবং এটা হচ্ছে 27 তারিখ নাগাদ, আর 26 তারিখ নাগাদ এই সমস্ত জেলাগুলোতে প্রভাব থাকছে। এবার আমরা একটু দেখে নেব আর কি রয়েছে। আর তারপরে 28 তারিখে সতর্কতা রয়েছে উত্তরের দিকে। এবার আমরা একটু চলে যাচ্ছি কোন দিক দিয়ে ঘূর্ণিঝড়টা প্রবেশ করছে। দেখুন ঘূর্ণিঝড়টা প্রবেশ করার মুখটা যদি আমরা দেখে নিই, এটা মৌসুম ভবন থেকে যেটা দেখাচ্ছে, এটা যে বাংলাদেশের যে সুন্দরবন বা বান্দরবন রয়েছে সেইটা দিয়ে প্রবেশ করছে, এবং এটা দিয়ে প্রবেশ করে অর্থাৎ বাংলাদেশ দিয়ে পুরোটাই প্রবেশ করেছে। বাংলাদেশ দিয়ে প্রবেশ করে কোথায় যাচ্ছে না, খুলনার উপর দিয়ে হয়ে, ঢাকার উপর দিয়ে, ফরিদপুরের উপর দিয়ে হয়ে, একদম ময়মনসিংহের উপর দিয়ে হয়ে এদিক দিয়ে প্রবেশ করেছে, আর সিকিম দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকাগুলোতে প্রভাব পড়েছে। এবারে আমরা সেরকমই দেখতে পাচ্ছি। তো আমরা এবার একটু এই চিত্রতেও তাই দেখতে পাচ্ছি। তার ফলে প্রভাবটা যদি দেখি, সব থেকে বেশি প্রভাব পড়েছে এই সমস্ত জেলাতে, এই জায়গাটাতে। অর্থাৎ আমরা যদি পশ্চিমবঙ্গের দিক থেকে দেখি, তাতে করে দুই 24 পরগনা সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে, তার সঙ্গে সুন্দরবন তো রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের দিক থেকে দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল দুটো জেলা, দুটো সাব ডিভিশন বা দুটো ডিভিশন সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে। পাশাপাশি তার থেকে একটু কম প্রভাবিত হচ্ছে আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে। তার থেকে আরো যদি একটু কম প্রভাবিত হচ্ছে দেখি, সেখানেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ, গোটা ত্রিপুরা, গোটা আসাম, মেঘালয় এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার সবকটাই কিন্তু প্রভাব বিস্তার করছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি উড়িষ্যা তো রয়েছেই, সেটা দেখা যাচ্ছে। এবার আমরা একটু চলে যাব উইন্ডির যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে, কারণ সেখান থেকে একেবারে আরো পরিষ্কার হয়ে যাবে। আপনারা এখানে এই জায়গাটা দেখে নিলেন, আর এখানে কিছু কিন্তু খুব একটা নেই, মোটামুটি ভাবে ওই জিনিসটা রয়েছে, এখানে অতটা পরিষ্কার বোঝা যাবে না। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা ঘূর্ণিঝড়টার দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টা ঠিক এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে। অর্থাৎ বাংলাদেশে অলরেডি প্রবেশ করে গেছে ঘূর্ণিঝড়ের বেশ কিছুটা অংশ, এবং তাতে করে দেখতে পাচ্ছি যে আমরা কালাপাড়ার দিক থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে। এবং সেখানে যদি ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি, মির্জাগঞ্জ, কালাপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে 48 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এদিকে যদি তার তাকাই, সেখানে 57 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে একদম হাতিয়া পর্যন্ত রয়েছে যে ঝড়ের গতিবেগ, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা এছাড়া কিন্তু আর অন্যান্য জায়গাতে যদি দেখি, হালকা ফুলকা একটু প্রভাব রয়েছে মহেশখালীর দিক থেকে, এবং তার সঙ্গে কিন্তু গোটা কক্সবাজারের দিক থেকেও 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে। পশ্চিমবঙ্গের দিক দিয়ে এখনো প্রভাব শুরু হয়নি, পশ্চিমবঙ্গের দিক দিয়ে একটু প্রভাব শুরু হয়ে যাবে একটু পরেতে। আমরা একটু পরেতে দেখে নেবো যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রভাবটা কি রয়েছে। একদম পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রভাব পড়েনি এমনটা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের দিক দিয়ে হালকা ফুলকা প্রভাব রয়েছে, তবে সেটা পুরোটাই সুন্দরবনের উপর দিয়ে। এই যে হলদিবাড়ি দেখতে পাচ্ছি আমরা, এই হলদিবাড়িতে হালকা ফুলকা প্রভাব পড়তে শুরু হয়েছে। এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর গঙ্গাসাগরের দিক থেকে হালকা ফুলকা প্রভাব পড়তে শুরু হয়ে গেছে। এবার একটু দেখে নেবো এবং কোথায় কিরকম সম্ভাবনাটা রয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা ঠিক আজকে সন্ধে বলবো না, 9টার দিক করে যদি দেখি, রাত্রি 9টার দিক করে, তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের আরেকটু বেশ কয়েকটা এলাকা, একদম মির্জাগঞ্জের পর্যন্ত বা ভোলা পর্যন্ত, হাতিয়া তো রয়েছেই, এই সমস্ত এলাকাতে কিন্তু 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু হলদিবাড়িতে দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু খুব একটা কোথাও সম্ভাবনা আজকে থাকবে না। হালকা ফুলকা গঙ্গাসাগরের দিক থেকে প্রভাব পড়তে শুরু হয়ে যাবে। গঙ্গাসাগরে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে এবং মোটামুটি ভাবে সেই ঝোড়ো হাওয়াটা চলতে থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে ঠিক কটা নাগাদ প্রবেশ করছে। দেখুন আজকে রাত্রি 11টা-12টা নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ শুরু হয়ে যাবে, এবং আমরা যেটা দেখতেছি যে এই যে মুখটা এদিক দিয়ে ঢোকার কথা ছিল, সেটা না হয়ে কিন্তু এদিক দিয়ে একটু হালকা বাঁকটা নিয়েছে, অর্থাৎ বাঁকটা কিন্তু এখনো পরিবর্তন করছে। পাশাপাশি বাঁকটা পরিবর্তন করে এটা কিন্তু পশ্চিমবঙ্গের ঠিক সুন্দরবনের উপর দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ আমরা যেটা দেখছিলাম এখানেতে, যে আপনার মৌসুম ভবন দিকে যেটা দেখাচ্ছে, মৌসুম ভবন যদিও আরো হয়তো বেশ কয়েকটা রিপোর্ট প্রকাশ করতে পারে, কালকেও প্রকাশ করতে পারে। তো ওভারঅল কিন্তু মৌসুম ভবনের এই জায়গাটা রয়েছে, মৌসুম ভবনের লেটেস্ট আপডেট। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে।
দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম, ঠিক রাত্রি 3টের দিক করে কিন্তু বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনার দিক থেকে প্রভাব পড়তে শুরু হয়ে যাবে। এবং যদি আমরা ঝড়ের গতিবেগগুলো দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, যখন এদিকে পাথর প্রতিমা দিক থেকে, তারপরে আমরা যদি এদিকে পুরো প্রত্যেকটা দিকে তাকাই, নামখানার দিক থেকে, গঙ্গাসাগরের দিক থেকে, কাকদ্বীপের দিক থেকে, তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ঝড়খালির দিক থেকে প্রত্যেকটা এলাকাতে, এমনকি এদিকে গোসাবা পর্যন্ত, বাসন্তী পর্যন্ত, কুমিরমারি পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজকে রাত্রি 3টে-4টে থেকে একদম ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যেতে পারে। তো ভয়ঙ্কর অবস্থা বলবো না, মোটামুটি 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু হবে। আর হলদিবাড়িতে স্বাভাবিকভাবেই ঝড়ের গতিবেগটা বাড়বে। এবারে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের দিকে, পাশাপাশি বাংলাদেশের দিকে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে শ্যামনগরের দিক থেকে বা লালমোহনের দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। এবং লালমোহন, কালাপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আজকেই কালকে একদম ভোর থেকে, অর্থাৎ ভোর 3টে-4টে থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু হবে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে যাচ্ছি এবং দেখা যাক কোন দিক দিয়ে প্রবেশ করছে। দেখুন এই যে এই মুখটা, এটা কিন্তু আস্তে আস্তে এই দিকে প্রবেশ বা এই দিক দিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এবারে কালকে যখন সকাল 11টা নাগাদ কিন্তু একদম তাণ্ডব শুরু হয়ে যাবে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা যদি গোটা সাউথ 24 পরগনাটা পুরোটা দেখি, আমরা আর জেলার আলাদা করে নাম বলছি না, কারণ গোটা দক্ষিণ 24 পরগনা, গোটা উত্তর 24 পরগনা, পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলা এবং এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো যে কালকে প্রায় 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে। এবং দক্ষিণ 24 পরগনার দিক থেকে কিন্তু আমরা প্রায় 75 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া পাচ্ছি। এবং উত্তর 24 পরগনার দিক থেকে যদি যাই, সেখানেও কিন্তু 70 কিলোমিটারের কাছাকাছি ঝোড়ো হাওয়া পাওয়া যাবে। পাশাপাশি হুগলির দিক থেকে যদি আমরা যাই, চন্দননগরের দিক থেকে, সেখানেও কিন্তু 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পাওয়া যাবে। তবে হুগলির সব জায়গাতে না, এই চন্দননগর এই সমস্ত এলাকার দিক থেকে। তবে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি আমরা দেখি, পশ্চিম মেদিনীপুরে তখনও 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে থাকবে সকালের দিক থেকে। ওভারঅল সম্ভাবনা সব জায়গাতে রয়েছে, তবে সব এই জায়গাগুলোতে সব থেকে সম্ভাবনা বেশি। পাশাপাশি খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে যদি আমরা দেখি, একদম বেলা 11টার দিক করে 80 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। 75 দেখাচ্ছে মাঝে মধ্যেই, 75 থেকে 80, 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে পুরোটাই প্রায় থাকবে, উত্তর ভাগটা একটু বাদ দিলে। ত্রিপুরার দিকেও কিন্তু থাকবে 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঢাকার দিক থেকে 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের দিক থেকে গোটা পুরো এলাকা জুড়ে কিন্তু একদম মেহেরপুরের মধ্যে যতটা এলাকা পড়ে পুরোটাই। পাশাপাশি আমরা দিকে দেখতে পাচ্ছি যেটা, যে এদিকে মুর্শিদাবাদের এলাকাটা যদি আমরা দেখি, নদিয়ার কৃষ্ণনগর পর্যন্ত বা নদিয়ার কৃষ্ণনগরের দিক থেকে শান্তিপুরের দিক থেকে, সেখানেও কিন্তু 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু চলতে থাকবে। এছাড়াও কিন্তু একমাত্র একটু কম থাকবে তুলনামূলকভাবে বাঁকুড়া, পুরুলিয়ার দিক থেকে। তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে ঠিক কোন দিক দিয়ে প্রবেশ করছে। দেখুন আর একটু এগিয়ে যাচ্ছি এবং বেলা 1টার দিক করে 2টোর দিক করেও যদি আমরা দেখি, বেলা 1টার দিক করে 2টোর দিক করেও কিন্তু এর প্রভাবটা বাড়তে থাকবে। এবারে বেলা 1টা-2টোর দিক করে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আস্তে আস্তে প্রভাব পড়তে শুরু করবে, বেশি বেশি করে ঝোড়ো হাওয়া সকাল থেকে শুরু হবে, কিন্তু ঝোড়ো হাওয়াটা বাড়তে থাকবে 1টা-2টোর দিক করে। পাশাপাশি আমরা আরামবাগের দিক থেকে যদি দেখি, সেই আরামবাগেও কিন্তু আস্তে আস্তে 2টোর পর থেকে ঝোড়ো হাওয়াটা বাড়তে থাকবে। এবং পাশাপাশি কিন্তু আমরা এদিকে যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু পাবো আমরা ঢাকা, কুমিল্লার অংশ থেকে আরেকটু এগিয়ে গিয়ে পাশাপাশি ময়মনসিংহ পর্যন্ত, এদিকে বগুড়া পর্যন্ত, রাজশাহী ডিভিশন পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়াটা চলতে থাকবে। ত্রিপুরাতে তখনও 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে থাকবে, মারাত্মক কিছু হবে না। আর চট্টগ্রামে ঝোড়ো হাওয়াটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কারণ নিম্নচাপের যে মুখটা বা ঘূর্ণিঝড়ের যে মুখটা, সেই ঘূর্ণিঝড়ের মুখটা কিন্তু এদিক দিয়ে হয়ে আস্তে আস্তে প্রবেশ করবে। এবং আমরা যেটা দেখছি, যদি একটু জুম করে দেখাই, দেখতে পাবেন যে এই যে হলদিবাড়ির উপর দিয়ে হয়ে প্রবেশ করবে, হলদিবাড়ির উপর দিয়ে হয়ে প্রবেশ করে কিন্তু ঝড়খালির কাছাকাছি যাবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি সমুদ্রের উপরে ঝড়ের গতিবেগটা দেখি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন 121 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ দেখাচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আপনাকে। 121 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে এবং এটা সমুদ্রের উপরে রয়েছে বা জলের উপরে রয়েছে। এবারে আমরা আরেকটু এগিয়ে যাব, ঠিক সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু একদম সুন্দরবনের উপর দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। হলদিবাড়ির উপর দিয়ে হয়ে আস্তে আস্তে নামখানার পাশ দিয়ে বা নামখানার উপর দিয়েও বলতে পারি, এই সমস্ত জায়গাগুলো যে যাই নাম পাচ্ছি না, পুরো সুন্দরবনের উপর দিয়ে হয়ে কিন্তু যাচ্ছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপর দিয়ে বা পাথর প্রতিমার পাশ দিয়ে হয়ে হলদিবাড়ি পাথর প্রতিমার মাঝামাঝি এলাকা দিয়েই বলা যেতে পারে, ঝড়খালির কাছ দিয়ে এটা এগিয়ে যাবে।
এবং ঠিক কালকে সন্ধ্যে 6টা-7টা নাগাদ কিন্তু এটা বেরিয়ে যাবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়টাই কিন্তু স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত এরিয়াগুলো দেখতে পাচ্ছি ভয়ঙ্কর গতিতে কিন্তু ঝোড়ো হাওয়া দিতে শুরু হবে। এবং আমরা যদি রাত্রি 9টার দিক করে দেখি, রাত্রি 9টার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে সাউথ 24 পরগনার সঙ্গে সঙ্গে নর্থ 24 পরগনাতে, অর্থাৎ নর্থ 24 পরগনার দিক থেকে বা উত্তর 24 পরগনা জেলার মধ্যে যা যা জায়গাগুলো পড়ে, পাশাপাশি তার সঙ্গে নদীয়ারও বেশ কিছু এলাকা, প্রায় নদীয়ার অনেকটা অংশ জুড়ে, সেখানে কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। 80 থেকে 82-85 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। এবং আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুরের দিক থেকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকেও 70 থেকে 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিক থেকে যদি দেখি, আমরা ঘাটালের দিক থেকে যদি দেখি, সেখানে মোটামুটি 65 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি আমরা আরামবাগের দিক থেকেও দেখতে পাচ্ছি 70-75 কিলোমিটার বেগে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। দুই বর্ধমানের দিক থেকেও 65 থেকে 65-64 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। তবে বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে যদি আমরা দেখি, বাঁকুড়ার দিক থেকে 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরুলিয়ার সব জায়গাতে প্রভাব পড়বে না, পুরুলিয়াতে 40-42-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। বীরভূমের দিক থেকে যদি আমরা দেখি 47 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এবং মুর্শিদাবাদের দিক থেকে যদি আমরা দেখি, মুর্শিদাবাদে কিন্তু সব জায়গাতে সমান নয়, এবং রাত্রের দিক থেকে 53-54 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে পাবনা, নাগরপুর, ঢাকা, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকা পর্যন্ত ব্যাপক প্রভাব থাকবে। এবং যশোরের দিক থেকে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু 80-85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত এলাকা থেকে 80 থেকে 85 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি খুলনার দিক থেকেও একই রকম অবস্থা, এবং এটা দেখতে পাচ্ছি 26 তারিখ রাত্রি 9টার দিক করে, এবং হয়তো বা 8টার দিক করেই শুরু হয়ে যাবে। পাশাপাশি এদিকে ফিরোজপুরের দিক থেকেও আমরা একই রকম দেখতে পাচ্ছি, পুরো এলাকা কালাপাড়ার দিক থেকেও একই রকম অবস্থা। এবার আমরা যদি ঝড়ের কেন্দ্রবিন্দুটা দেখি, দেখুন ঝড়ের কেন্দ্রবিন্দুটা ঠিক রয়েছে গোসাবার উপর দিয়ে, বাসন্তী, গোসাবা, ঝড়খালি এই সমস্ত এলাকার উপর দিয়ে এবং জয়নগরের উপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে ঝড়ের যে মেন কেন্দ্রবিন্দুটা। এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে দেখুন একদম কলকাতার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা যদি ঠিক রাত্রি 12টার দিক করে দেখি, রাত্রি 12টার উপর দিয়ে, রাত্রি 12টায় কি দেখা যাচ্ছে, জয়নগর হয়ে বারুইপুর হয়ে কলকাতা প্রবেশ করছে। এবং ঠিক এই সময়টা তার চারপাশে যা আবহাওয়ার অবস্থা, এবং আমরা যদি দেখি যে এদিকে পান্ডুয়া, চন্দননগর এই সমস্ত এলাকাতে 84 থেকে 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পাশাপাশি গোটা আমরা যদি দেখি এদিকে বনগাঁর দিক থেকে যদি আমরা দেখি, বনগাঁ এবং গোটা দক্ষিণ 24 পরগনার দিক থেকে 90 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি আমরা যদি যশোরের দিকে তাকাই, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এই সমস্ত এলাকার দিকে 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। অর্থাৎ 26 তারিখের রাত, মানে 27 তারিখের রাত কিন্তু খুব ভয়ঙ্কর রাত হতে চলেছে, বা 26 তারিখের রাতটা যদি বলি, বা 27 তারিখের সকালটা একদম শুরুর থেকেই ভয়ঙ্কর হতে চলেছে, বিশেষ করে বেশ কয়েকটা জেলার জন্য, বাংলাদেশের জন্য, পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 24 পরগনা এবং তার সঙ্গে নদিয়া এই সমস্ত জেলাগুলোর জন্য, পাশাপাশি বর্ধমানেরও বেশ কিছু এলাকার জন্য ভয়ঙ্কর জায়গা হতে চলেছে। পাশাপাশি এদিকে আমরা বলেই গেলাম বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত এলাকার জন্য কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো, দেখুন কলকাতার উপর দিয়ে হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং 27 তারিখে আমরা যখন ভোরের দিকে পৌঁছচ্ছি, তখনও কিন্তু দেখা যাবে যে ভয়ঙ্কর প্রভাব থাকবে, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এবং বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রভাব থাকবে। এবং আস্তে আস্তে এটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, এবং এটা মেহেরপুর দিয়ে হয়ে রাজশাহী হয়ে বেরিয়ে যাবে। তার মানে কি, এটা দিয়ে প্রবেশ করলো, এই দিক দিয়ে হয়ে বেঁকে গিয়ে আস্তে আস্তে রাজশাহী দিয়ে আবার ঢুকছে, রাজশাহী দিয়ে হয়ে ঢুকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। এবং এর পার্শ্ববর্তী যত এরিয়া থাকছে, বিশেষ করে এর উত্তর পূর্বের দিকটা, সেই দিকটাতে সব থেকে বেশি প্রভাব থাকবে। দেখুন রাজশাহীর উপর দিয়ে যাচ্ছে, রাজশাহীটা মেন কেন্দ্রবিন্দু, তারপর এদিকে কালাইয়ের হয়ে প্রবেশ করবে, তারপর হয়তো আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো ওভারঅল কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা 28 তারিখ নাগাদ, 28 তারিখ সকাল নাগাদ কিন্তু মোটামুটিভাবে পশ্চিমবঙ্গেও পরিষ্কার হয়ে যাবে, পশ্চিমবঙ্গে আর কোনো প্রভাব থাকবে না। আর বাংলাদেশের দিক থেকে কিন্তু তখনও তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়টা। আপনারা আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন, কারণ পুরো এলাকা বলা হয়তো সম্ভব হয়নি, কিন্তু সবকটা এরিয়াতেই মারাত্মকভাবে প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়টা, সেরকমই দেখা যাচ্ছে। এবং আমরা দেখলাম যেটা যে 28 তারিখেও কিন্তু প্রভাব থাকবে, এবং 28 তারিখে আস্তে আস্তে রংপুরের পাশ দিয়ে হয়ে যেহেতু বেরিয়ে যাচ্ছে, গোটা রংপুর, গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মারাত্মক প্রভাব থাকবে। এবং যেটা উত্তরবঙ্গের প্রভাবটা এর আগেতে অলরেডি
যে মৌসুম ভবন সূত্রে খবরে বলাই রয়েছে। তো পুরোটাই দেখলেন যে এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং 28 তারিখের পরে যখন 29 তারিখে প্রবেশ করবো আমরা, 29 তারিখে কিন্তু আবারও এই ঘূর্ণিঝড়টা চলে যাওয়ার পরেতেই আবার নিম্নচাপ প্রবেশ করবে। কারণ এই ঘূর্ণিঝড়ের ফেলে আসা যে নিম্নচাপগুলো, সেই নিম্নচাপগুলো আস্তে আস্তে প্রবেশ করবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর পাশাপাশি এর সঙ্গে যদি আমরা বৃষ্টির পরিমাণটা একটু দেখে নিই যে বৃষ্টি কি হতে পারে, এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি ব্যাপক পরিমাণে হবে সেরকমই দেখা যাচ্ছে। দেখুন, যেমন আবহাওয়া দপ্তর থেকে বলেছে ঠিক সেরকম ভাবেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটাও কিন্তু মারাত্মক পরিমাণে হবে কাল থেকে। অর্থাৎ যে যে এলাকায় ঝড়ের কথা বলে গেলাম সেই সমস্ত এলাকাতে কিন্তু মারাত্মক পরিমাণে এবং অতি ভারী বৃষ্টিপাতও চলতে থাকবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো দিক থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে বা আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন। এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন।